নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবর। কি বাংলার কথা বললেই বাংলার সীমান্ত সুরক্ষার দিকে আমাদের নজর রাখতে হয়। আর এই সীমান্ত সুরক্ষার জন্য সতর্ক রয়েছে রাজ্য সরকার। বিএসএফ কে কাঁটাতার বসানোর জন্য এবার জমি হস্তান্তর করল রাজ্য সরকার। বিএসএফ কর্তার হাতে জমির প্রয়োজনীয় নথি তুলে ধরা হয়েছে। প্রায় ২৭ কিলোমিটার এলাকা সুরক্ষিত হবে এই জমি হস্তান্তরের ফলে। একই সঙ্গে চিকেন স্নেকের মতো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও জমি হস্তান্তর করল রাজ্য সরকার। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী আটকাতে একেবারে শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ৪৫ দিনের মধ্যে সীমান্তের জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। সেই শপথ গ্রহণের ১১ দিনের মাথায় এবং মন্ত্রিসভার বৈঠকের ৯ দিনের মাথায় প্রথম পর্যায়ে বিএসএফকে জমি হস্তান্তর করল রাজ্য সরকার। মোট ১৮+৯ মোট ২৭ কিলোমিটার জমি ভারত বাংলাদেশ সীমান্তে যে জমি রয়েছে সেই সীমান্তের জমিকে হস্তান্তর করার প্রক্রিয়া বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের উপস্থিতিতে এবং একই সঙ্গে মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি সেই জমি হস্তান্তর করেন। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা ১৮+৯ ২৭ কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন। আমরা সেটা সূচনা করলাম। আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। প্রথম পর্যায়ে মোট ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করা হলো এবং একটি ঐতিহাসিক দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে বাংলার ইতিহাসে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, নবান্ন। পরিবর্তনের বাংলায় একেবারে উন্নয়নের জোয়ার বইবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, আইআইটি এবং অত্যাধুনিক মানের ক্যান্সার হাসপাতাল। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে পা দেওয়ার পর ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের হাত ধরেই এবার বাম আর তৃণমূলের দীর্ঘ বঞ্চনার খরা এবার কাটছে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফর, আর সেই উত্তরবঙ্গ সফরে এসেই একবারে কিন্তু যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরকন্যাতে দীর্ঘ সময় ধরে কিন্তু প্রশাসনিক যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, আইএএস আইপিএস থেকে শুরু করে ডাব্লিউবিসিএস ডাব্লিউপিএস যে সমস্ত অফিসাররা রয়েছে তাদের সাথে কিন্তু তিনি বৈঠক সারলেন। বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে প্রথমে একবারে বিজেপি পার্টি অফিসে পৌঁছান, সেখানে দলীয় কাজকর্ম সারেন। রাস্তায় তাকে মানুষজন ঘিরে ধরে সংবর্ধনা জানায় এবং তারপরেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক, এবং সেই প্রশাসনিক বৈঠক থেকে প্রশাসনের প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা এবং দ্রুত যাতে কাজের নিষ্পত্তি হয় সেই বিষয়ে কিন্তু নির্দেশ দিলেন। আমি কথা দিচ্ছি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব এবং আমি কথা দিচ্ছি সরকারি কাজ উন্নয়নের কাজের পাশাপাশি সংগঠনের জন্য আমার ট্যুরে কয়েক ঘন্টা সংগঠনের জন্য বরাদ্দ থাকবে। বাপু গোস্বামী মহোদয় রাজ্যের জিএস এবং উত্তরবঙ্গের ইনচার্জ, তিনি সংগঠনের কোন জেলায় কোথায় সংগঠনের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে, সে ব্যবস্থা তিনি করবেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে ফের কিন্তু উত্তরবঙ্গ সফরে তিনি আসবেন এবং নেক্সট মান্থেই খুব সম্ভবত সেই উত্তরবঙ্গ সফর হতে চলেছে এবং সেখানে ৩-৪ দিন তিনি উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ থেকে ওঠা যে অভিযোগ সেগুলোর সমস্যা সমাধানের চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি।
দলের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। সেই কর্মসূচিতেই অনুপস্থিত তৃণমূল কংগ্রেসের 60% বিধায়ক। আর এই জয়ী বিধায়কদের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠেছে। বিধানসভা চত্বরে অবস্থানে বসেন মাত্র 30 জন বিধায়ক, 50 জন বিধায়ক অনুপস্থিত। তাদের ভূমিকা কি তা নিয়ে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস হিসেবে যারা এতদিন রাজ করেছিল তারা এখন কোন জায়গায়? তাদের অস্তিত্বই তো সংকটের মধ্যে। দলের কোন্দল কি এবার চড়া হচ্ছে? এই সমস্ত বিধায়কদের অনুপস্থিতি একের পর এক প্রশ্ন তুলে দিচ্ছে। গোটা বাংলা জুড়ে পদ্মফুল ফোটার পর এবার আর তৃণমূল কংগ্রেসের দেখা পাওয়া যাচ্ছে না। কালীঘাটে ঘরোয়া বৈঠকে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতাকে দেখা গিয়েছিল, কিন্তু সেখানেও তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, যেখানে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতারা প্রশ্ন তুলেছিলেন হাইকমান্ডের কাছে। এইভাবে ঘরোয়া বৈঠকে কি তাদের যে নীতি, তাদের যে পথ চলা তা কি পরিষ্কার হবে? সেই অনুযায়ী দেখা গেল বুধবার এবার পথে নামল তৃণমূল কংগ্রেস। বিধানসভাতে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা তারা পথে নামলেন। ইস্যু কি? ইস্যু হচ্ছে ভোট পরবর্তী হিংসা। আবার অন্যদিকে ইস্যু অবৈধ উচ্ছেদ যেভাবে করা হচ্ছে, বুলডোজার যেভাবে চলছে, তারই প্রতিবাদে তারা পথে নেমেছেন। কিন্তু প্রশ্ন এই জায়গায় যে মাত্র কয়েকজন নেতাকর্মী কেন? 50 জন বিধায়কের নাকি দেখাই পাওয়া গেল না। ভাবুন একবার, এই 50 জন বিধায়ক কোথায় গেল? টিম টিম করে চলছে তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ক, তার মাঝেই 50 জন বিধায়ক উধাও। তাহলে কি দলের অন্দরে একেবারে ফাটল তৈরি হয়েছে? দলের মধ্যেই কি ক্ষুব্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা? তাই কি এই ছবি ধরা পড়ছে? আমরা তো দেখলাম যে জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা, সে নিজে ভোট থেকে সরে দাঁড়ালো। এইভাবে কি তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা বিধায়করা সরে দাঁড়াচ্ছে? তাহলে কি দলের সঙ্গেই দূরত্ব বাড়ছে তৃণমূল কংগ্রেসের? একের পর এক ছবি তারই প্রমাণ দিচ্ছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একেবারে ভরাডুবি হয়েছে। একাধিক সাংসদের যোগাযোগ পাওয়া যাচ্ছে না। আবার যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তিনি একেবারে উধাও হয়ে গিয়েছেন, পুরপ্রধানেরও কোনো খোঁজ নেই। এর মাঝেই 14 জন কাউন্সিলর তারা পদত্যাগ করলেন। এমনই কঠিন পরিস্থিতি উত্তর 24 পরগনার হালিশহর পুরসভায়। তবে তাতে পুরো পরিষেবাতে কোনো প্রভাব পড়বে না, এমনটাই দাবি করছেন বিজেপির বিধায়ক। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি, তারপর সাংসদ কোনো রকম যোগাযোগ রাখেননি, খোঁজ রাখেননি বিধায়করাও। এমনকি যিনি পৌর প্রধান তিনিও কোনো রকম খোঁজ রাখছেন না। এমন অবস্থাতে উত্তর 24 পরগনার হালিশহরের যে পুরসভা, সেই পুরসভা থেকে 16 জন কাউন্সিলর, তার মধ্যে 5 জন মহিলা কাউন্সিলর রয়েছেন, তারা এবার গণ ইস্তফা দিতে চলেছেন। আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম যে যেহেতু মানুষ রায় দিয়েছেন, এই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। পৌরসভা ঠিকঠাক সার্ভিস এই পরিস্থিতিতে যেটুকু সার্ভিস দেওয়া সম্ভব সেটুকু আমরা অবশ্যই দিচ্ছি। তবে সিভিক অ্যামেনিটিস নিয়ে কোনো অসুবিধা নেই, সাধারণ পাবলিকের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কোনো ইস্যু নেই, সেদিকটা পুরোপুরি আমরা দেখভাল করছি। যদিও এর ফলে পুরো পরিষেবায় কোনো রকম নাকি প্রভাব পড়বে না, এমনই আশ্বাস দিচ্ছেন বিজেপি বিধায়ক। 16 জন কাউন্সিলর আছে, এবার তার মধ্যে কে সিআইসি ভাইস চেয়ারম্যান আছে জানি, এবং সিআইসি কে আছে আমি বলতে পারছি না। যে পৌরসভা 16 জন পদত্যাগ করলেন, সেই পৌরসভা পৌরপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের পরের দিন থেকে। কেন পাওয়া যাচ্ছে না সেটা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যে এই অবস্থায় যেন কোনো অচল অবস্থা তৈরি না হয়। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। তোলাবাজির অভিযোগ, আর সেই কারণেই গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিধাননগর পুরো এলাকায়। এখানকার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার, তাকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানা। তিনি একসময়ের মন্ত্রী সুজিত বসুর অনুগামী বলেও পরিচিত। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে একের পর এক তৎকালীন শাসক দলের নেতারা। বিধাননগর পৌর নিগম 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রঞ্জন পোদ্দারকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ রয়েছে তিনি লোক নিয়োগ করে সল্টলেকের বিভিন্ন এলাকা থেকে যে রাস্তাঘাটে দোকানপাট রয়েছে, বাস স্ট্যান্ড, করুণাময় বাস স্ট্যান্ড রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে
গাড়ি পিছু, রিক্সা পিছু, বাস পিছু, দোকান পিছু টাকা তুলতেন। শুধু এইখানেই থেমে থামেনি, তার তোলাবাজির র্যাকেট চলতো বিভিন্ন নির্মাণ প্রকল্পে, অর্থাৎ যেগুলো যেখানে নির্মাণ হতো বৈধ হোক বা অবৈধ সব জায়গায় কিন্তু এই তোলাবাজি করতেন রঞ্জন পোদ্দার। এমনটাই কিন্তু অভিযোগ ছিল বিধাননগর উত্তর থানা পুলিশের কাছে, এবং তাই কিন্তু আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে। এবং এই যে রঞ্জন পোদ্দার, তার এক সহকর্মী, অর্থাৎ তার হয়ে যে কাজ করতো রানা বলে এক যুবক, যে মূলত করুণাময় বাস স্ট্যান্ডে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে বাসের মালিকদের কাছ থেকে তোলা তুলতেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। আনন্দ মোহন ঝা, রিপাবলিক বাংলা, সল্টলেক। এই বাংলার বুকে বারবার প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, তখন দুর্গত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই ত্রাণ সামগ্রী নিয়েও ছিনিমিনি খেলেছে তৃণমূল কংগ্রেস। এবার সাগরদিঘি বিভিন্ন জায়গায়, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, রায়দিঘির বিভিন্ন জায়গায় রাইস মিল থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণ সামগ্রী। অন্যদিকে অশোকনগরে যেখানে একটি ক্লাব থেকে, যে ক্লাবের তত্ত্বাবধানে ছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণ সামগ্রী। ভাবুন একবার, দুর্গত মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল কেন্দ্র, আর সেই ত্রাণগুলো নিয়ে আত্মসাৎ করছে তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে সরকারের বদল হয়েছে, সেই সঙ্গে বদলে গিয়েছে এই রাজ্যের ছবিটা। এর আগে আমরা দেখেছি ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, আর এবার তার হাতে গরম প্রমাণ পাওয়া যাচ্ছে। কিভাবে? আমফান, বুলবুলের মতো যে প্রাকৃতিক বিপর্যয়গুলো হয়েছিল, সেখানে দুর্গতদের ত্রাণের জন্য কোটি কোটি টাকা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই কোটি কোটি টাকা ত্রাণ সামগ্রী কোথায় গিয়েছে? তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা কর্মীদের পকেটে, থুড়ি তাদের গোডাউনে। এমন ছবিটা গোটা বাংলা জুড়ে ধরা পড়ছে। বিশেষ করে আমফান বুলবুলের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন এবং সংলগ্ন এলাকা। সেই কারণে সুন্দরবনের বিভিন্ন ব্লকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকাতে, কিন্তু সেই ত্রাণ সামগ্রীগুলো গরিব মানুষদের কাছে পৌঁছায়নি। কাদের কাছে পৌঁছেছে? তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে। তাদের গোডাউন থেকে উদ্ধার করা হচ্ছে প্রচুর পরিমাণে সরকারি চাল, ত্রাণ সামগ্রী, মশারি। তাহলে এই সমস্ত ত্রাণ সামগ্রী কেন সাধারণ মানুষ পেল না, সে প্রশ্নই করেছেন বিজেপির নেতা পলাশ রাণা। মাননীয় প্রধানমন্ত্রী যখন 6,000 কোটি টাকা পাঠিয়েছিল এই আমফান আর বুলবুলের মানুষের সহযোগিতা করার জন্য, তখন এখানকার তৃণমূল সরকার এবং এখানকার প্রশাসন সেই মালগুলোকে গরিব মানুষের মধ্যে বিলি না করে নিমাইপুর গাইতের মিলের ভিতরে তারা আজকের 6 বছর ধরে সেই সরকারি সম্পত্তিগুলো নষ্ট করেছে। আজকের যখন আমরা ওই সম্পত্তিগুলো উদ্ধার করার চেষ্টা করি যাতে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, সেখানে আমরা তথ্য ঘেটে দেখতে পারলাম যে এখানকার অভিষেক ব্যানার্জির নির্দেশে এখানকার লোকাল এমএলএ, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানকার তৃণমূলের লিডার, তাদের নেতৃত্বে রাতের অন্ধকারে বারবার চুরি করে এরা বিক্রি করার ব্যবস্থা করেছে। আবার অন্যদিকে অশোকনগর, সেখানে যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের মধ্যে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। সেই ত্রাণ সামগ্রী নাকি সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল, তবে সেই ত্রাণ সামগ্রী পাঠানো যায়নি। আর সরকার পরিবর্তন হয়েছে, তারপরে একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে। সমস্ত বিষয়টা যখন সামনে আসছে, তখনই কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, তার মদতে এইভাবে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে। এখান থেকে উদ্ধার যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সরকারি তিরপল, রেশনের বস্তা বস্তা চাল যেগুলো পোকায় ধরে নষ্ট হয়ে গেছে। উদ্ধার হয়েছে মদের বোতল কারি, পৌরসভার যে ডাস্টবিনের যে বালতি থাকে সেই বালতি, এবং বিভিন্ন জামা কাপড় থেকে শুরু করে যেগুলো সরকারি স্কুল ড্রেস থেকে শুরু করে সরকারি সব জিনিসপত্র এখানে উপস্থিত ছিল। এখানকার যিনি সেক্রেটারি ছিলেন অতীশ সরকার, ওর উপরে ঝঙ্কু, প্রসিদ্ধ নাম, সারা অশোকনগর তথা পশ্চিমবঙ্গের মানুষ জানে, যে মহিলাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করেছিল, এবং ওনার মিসেস এই ওয়ার্ডের পৌরমাতা। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ মুখ খুলেছে, অনেক সমস্যার মধ্যে ছিল, মানুষ বলতে পারেনি মনের দুঃখের কথা। এই অসহায় মানুষগুলোর ত্রাণ সামগ্রী নিয়েও রাজনীতি করা হয়েছে, তাদের সেই ত্রাণ নিয়েও দুর্নীতি করেছে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার। আর এবার সেই ঘাসফুলকে একেবারে ধরাশায়ী করে দিয়ে পদ্ম ফুটেছে গোটা রাজ্য জুড়ে। আর তারপরে পরিবর্তনের ছবিটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে। আর এবার তৃণমূল কংগ্রেসের করে যাওয়া সেই দুর্নীতির পর্দা ফাঁস করছে একের পর এক বিজেপির নেতা কর্মীরা। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা।
অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে প্রাণ গেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তির। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু দমদম পুরসভা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স দেয়া যায়নি। হুইল চেয়ারে বসেই বেঠকে প্রাণ গেল ব্যক্তির। এই ঘটনা যখন সামনে এলো রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। দমদম ক্যান্টনমেন্ট 1 নম্বর রেল গেটের কাছে ডাউন লাইনের ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন শহীদুল ইসলাম সর্দার। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে দমদম মিউনিসিপাল হসপিটালে, যার দায়িত্ব রয়েছে দমদম মিউনিসিপ্যালিটির। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক জানান যে এর বেশি চিকিৎসা প্রয়োজন রয়েছে, তাই তাকে আরজি করে রেফার করা হলো। রেফার করেছে আরজিকর হসপিটালে, সেটা কোনো অ্যাম্বুলেন্স এখানে আপাতত পাওয়া যায়নি। আমি তাও সাউথ দমদমে ফোন করলাম, সেখানে যাই হোক বললো আসা যাওয়া হবে না এখন ওখানে, যেহেতু একটা অন্য কারণ। এবার এখানে এই হসপিটাল থেকে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। এই হসপিটাল থেকে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া গেলে বিনা চিকিৎসা মারা যাবে। 2 ঘন্টা ধরে পেশেন্টের ট্রিটমেন্ট কোনো ট্রিটমেন্ট হয়নি। অ্যাম্বুলেন্সের নাম্বার চাইছে, ওদের কাছে কোনো নাম্বার নেই। একটা অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, উনি এয়ারপোর্টে নামাতে গেছে, আধা ঘন্টা লাগবে আসতে। তো এইখান থেকে 1 নম্বর থেকে একটা খালি অ্যাম্বুলেন্স আধা ঘন্টা লাগে আসতে, ওরা হাতে করে মেরে দিয়েছে ওরা ইচ্ছা করে। যারা উদ্ধার করে তাকে মিউনিসিপাল হসপিটালে নিয়ে গেছিলেন তারা কিন্তু ক্ষোভে ফুটে পড়েন। কেন 2 ঘন্টা পর্যন্ত তাকে চেয়ারে বসে মৃত্যুবরণ করতে হলো, এই নিয়ে কিন্তু হাসপাতালের বিরুদ্ধে সরব হন তারা, বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনা খবর পেয়ে ছুটে আসে দমদম থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 2:30টার পরে ঢোকার পরে 4টের সময় সেই ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার 15-20 মিনিট আগে মাথা গুলো ব্যান্ডেজ করে, তাও মাথার থেকে রক্ত পেছনে পড়ে যাচ্ছে। তারপরে যখন অ্যাম্বুলেন্সটা ঢুকলো ওনাকে আনতে গিয়ে, তখন থেকে অলরেডি ডাক্তার বলছে উনি মারা গেছে। আমরা তো বলেছিলাম যে পয়সাটা আমরা দেবো, যত টাকা খরচ হয় আমরা দেবো, ঠিক আছে, যত টাকা খরচ হয় আমরা টাকাটা দেবো, কিন্তু সেই টাকাটা অ্যাম্বুলেন্স ঢোকেনি। কবে হাল ফিরবে এই সব পৌরসভার হাসপাতালের পরিবর্তনের পর কি? আনন্দ মোহন শাহ, রিপাবলিক বাংলা, দমদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।